টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আজ আমরা কথা বলবো 17 মে ভারত সরকার ঘোষিত বাংলাদেশ থেকে স্থলপথে পণ্য আমদানি নিষেধাজ্ঞা নিয়ে। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে এই নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে কথা বলতে টিভিএস পডকাস্টে যুক্ত হচ্ছেন বিকেএম এর নবনির্বাচিত নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। জনাব ফজলে শামীম এহসান, টিভিএস পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, ভারত স্থলপথে বাংলাদেশ থেকে আমদানির ব্যাপারে যে নিষেধাজ্ঞাটা দিয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ভারত যেটা করেছে সেটা আসলে আমি মনে করি যেটা অনেক রেসিপ্রোকাল, যে আমরা আসলে মাস দুয়েক আগে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করেছিলাম। তো এটা আসলে তারা খুব বেশি ভালোভাবে নেয়নি, এবং তারপরে তারা আমাদের স্থলপথে যে আমরা ট্রান্সশিপমেন্ট করতাম ভারতের এয়ারপোর্ট ব্যবহার করে, যেটা আমরা বিদেশে মাল পাঠাতাম, সেটা বন্ধ করেছে। এবং তারপরে এরপরের স্টেপ হিসেবে তারা আসলে আমাদের কাপড় সহকারে অন্যান্য আইটেমগুলো, বিশেষ করে সেভেন সিস্টার যে অঞ্চলটাকে আমরা বলি, ওদের উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চলে, উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো আছে সেখানে তাদের গুডস, আমাদের একটা বড় মার্কেট ছিল, সেই মার্কেটটা বন্ধ করার জন্য তারা ল্যান্ড পোর্টের ব্যারিয়ারটা দিয়েছে, এবং হয়তো আগামীতে আরো কিছু পদক্ষেপ তারা নিবে বলে আমরা শুনতে পেরেছি। এটা মূলত সেই সুতা আমদানি বন্ধেরই রেসিপ্রোকাল বলা যায়। বলছেন যে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত নিচ্ছে এই ধরনের সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত নিয়ে আপনার আসলে তাহলে মন্তব্য কি? আমরা যে স্থলপথে সুতা আমদানি বন্ধ করেছিলাম, এটা আমাদের ব্যবসায়ীদের জন্য আসলে কতটা প্রভাব ফেলেছে ব্যবসার ক্ষেত্রে? আসলে এইটা তো আসলে দেখেন, তখন আমরা বারবার বলেছি যে এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে, কারণ একটা সেক্টরের আপনার কম্পিটিটিভনেস বাড়াতে হবে, তাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। প্রতিযোগিতা সক্ষমতা না বাড়িয়ে আপনার বর্ডার ক্লোজ করে দিয়ে বা একটি একটি বদ্ধ পরিবেশে ব্যবসা করতে দিলে তারা আসলে কখনোই দাঁড়াতে পারবে না। কারণ এখানে প্রতিযোগিতাটাই আসলে, এবং প্রতিযোগিতা করার জন্য কি কি তাদের হার্ডেলস আছে বা সমস্যা আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। গ্যাস, ল্যান্ডের প্রাইস বা ওভারঅল আমাদের ব্যাংক ইন্টারেস্ট, কস্ট অফ ফান্ড, এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু আপনি আমদানি বন্ধ করে দিয়ে লোকাল শিল্পকে প্রোটেক্ট করাটা আসলে কখনোই একটা দেশের রাষ্ট্রের জন্য এই বর্তমান বিশ্বে আসলে এটা কোনো মতে কাম্য নয়। এছাড়াও আমি যদি বলি যে দেখেন, তারা এখন যে আমাদেরকে একটা এমবার্গো দিল, আমাদের ভারতে এই বছর প্রায় $650 মিলিয়ন মতো আমাদের কাপড় রপ্তানির হবে বলে আমরা আশা করছি, যে পজিশন আছে বর্তমানে। এবং গ্রোথ রেট কিন্তু আমাদের গার্মেন্টস 18% এই বছর। এবং আমরা অচিরে এটাকে আসলে $1.5 থেকে $2 বিলিয়ন খুব সহজেই পৌঁছানো সম্ভব আমাদের এই গার্মেন্টস মার্কেট। কারণ আপনার 50 কোটি মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত একটি একটা গোষ্ঠী রয়েছে ভারতে, তাদের 150 কোটি লোকের মধ্যে। এটা একটি বিশাল, এই মার্কেটটা কিন্তু সহজে অন্য কোনো দেশ রিপ্লেস করতে পারবে না। এবং আমাদের আর্থসামাজিক সমাজে আমাদের কালচার অনেকখানি মিল আছে সাবকন্টিনেন্টে। ফলে আমরা যদি নাকি এই মার্কেটটা খুব সহজ মার্কেট আমাদের জন্য, এইটাকে আসলে হারানোটা কোনো মতে ঠিক হবে না। এবং এখানে আমাদের যে পরিমাণ ভ্যালিডেশন বা সবকিছু থাকে, তাতে মার্কেটটা, বিশেষ করে আমাদের যে বেকারি, ফুড প্লাস আমাদের যে শাকসবজি রপ্তানি হয়, সেগুলো ভ্যালিডেশন অনেক হাই। সবকিছু মিলিয়ে আসলে আমাদের সেভেন সিস্টার আমাদের জন্য একটি, আমি মনে করি একটি আমাদের জন্য খুব ভালো একটি মার্কেট। এইটাকে রক্ষা করতে না পারলে আমাদের ব্যবসা বাণিজ্যে ভবিষ্যৎ, মানে বর্তমানে তো ধরেন $1.5 বিলিয়ন মতো ক্ষতি আছে, ভবিষ্যতের যে অপরচুনিটি সেটা নষ্ট হবে। না, এই জায়গাটা যদি আমি একটু আপনাকে বলি, যে আমাদের যে আমদানি রপ্তানির যে তথ্যটা আমরা দেখি, সেখানে কিন্তু দেখি আমাদের যে বাণিজ্য ঘাটতি এটা বড়। তো এই গ্যাপটাও তো ফিল আপ হচ্ছে না, এটা দীর্ঘদিন ধরেই তো এইভাবে আছে। মানে সেই ঘাটতি পূরণের জায়গাটা আসলে যদি আপনি একটু বিশ্লেষণ করেন। গত বছর জুলাই থেকে যদি আপনি এই পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু দেখবেন তার আগের বছরের তুলনায় ঘাটতিটা কমেছে। এটা একটা পজিটিভ দিক, কারণ ভারত অনেক বড় দেশ, আমাদের দেশ আমদানি নির্ভর ছিল, সেই তুলনায় আমরা যে আস্তে আস্তে কমিয়ে আনতে পারছি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। যে ট্রেনটা হলো পজিটিভ, যে আমাদের রপ্তানি বাড়ছে এবং তাদের দেশ থেকে আমাদের এখানে আমদানি কমছে। এইভাবেই তো আসলে আপনার গ্যাপটা বন্ধ করতে হবে। আমি যদি আমদানি বন্ধ করে দিই বা রপ্তানি বন্ধ করে দিই, তাহলে আসলে গ্যাপ কখনো কমবে না। তো এটার উপায় হলো যে সেও ব্যবসা করবে, আমিও ব্যবসা করবো, আমার সক্ষমতা বাড়াতে বাড়াতে একসময় আমাদের গ্যাপটা কমে আসবে। হয়তো গ্যাপটা থাকবে কিন্তু গ্যাপটা কমে আসবে। তো সেটা হলো গিয়ে আসলে আমাদের উদ্দেশ্য, এবং আমরা কিন্তু রাইট ওয়েতে আগাচ্ছিলাম। আপনার যদি, আমি যেটা বললাম, আপনি যদি গত তার আগের মানে 23-24-এর তুলনায় 24-25 অর্থ বছরের গ্যাপ দেখেন, তাহলে দেখবেন যে এটা শতাংশতে কমে এসেছে। এই জায়গাটা আমি একটু একটু জানতে চাই যে তৈরি পোশাক খাতের আমাদের যে রপ্তানি হয়, এই জায়গায় যে ভারতের স্থলপথের এমবার্গো দেওয়া এবং হচ্ছে ওই জায়গা ইউজ করে ট্রান্সশিপমেন্ট বন্ধ করা, এতে আমাদের এই পোশাক খাতের আসলে ক্ষতিটা আপনারা কি কোনো বিশ্লেষণ করেছেন কিনা?
হ্যাঁ, ক্ষতিটা আমি আপনাকে বলি। দেখেন, প্রথমত হলো যে ভারত আমাদের জন্য, যেটা বললাম, একটা বড় মার্কেট। এই বছর গ্রোথ আমাদের শুধু পোশাক শিল্পে 18% গ্রোথ। 18% গ্রোথ কিন্তু একটা বিশাল ব্যাপার। একটা দেশের রপ্তানিতে যখন 18% গ্রোথ হবে, তার মানে এখানে কি পরিমাণ অপরচুনিটি আছে। তাহলে আমাদের একটা অপরচুনিটি লস্ট। মানে বর্তমান তো বাণিজ্যের একটা ঘাটতি, সেটা তার থেকে বড় হলো যে আমাদেরকে অপরচুনিটি লস হচ্ছে। আরেকটা জিনিস হলো যে ভারতে যে পোশাকগুলো রপ্তানি হয়, এর মধ্যে দুইটি অংশ আছে। একটা হলো যে আমরা যারা কি ফর্মাল ওয়েতে ট্রেডিশনাল এক্সপোর্ট যেটা আমরা করি, সেটা তো একটা আছেই। তার জি সাথে সাথে আমাদের যে ওয়েস্টেজ গুলো হয়, আমাদের যে এক্সেস গুডস গুলো হয়, সেগুলো কিন্তু সেভেন সিস্টারের যে তাদের যে কালচারাল সিস্টেম, তাতে কিন্তু দেখবেন তারা গেঞ্জি পরে বা শার্ট প্যান্ট পরে, তারা জি অনেকটা মঙ্গোলিয়ান ট্রাইবের লোক। ফলে তারাও কিন্তু আমাদের যে ইউরোপে যে এক্সপোর্ট গুলো করি, সেটা যেটা নাকি লেফট ওভার থাকে, সেটার সাথে তাদের কালচার মিলে। ফলে এই গুডস গুলো আমরা কিন্তু ওইখানে রপ্তানি হচ্ছিল একটু ইনফর্মাল ওয়েতে, লিগাল ওয়েতে, বাট ইনফর্মাল ওয়েতে। তো এইটাও কিন্তু একটা আমাদের জন্য একটা বড় মার্কেট ছিল ওই রপ্তানি, একটা আয় করার, যে আমাদের যে এক্সেস গুড সেখান থেকে আয় হচ্ছে। ফলে দুইটা, একটা ফর্মাল এবং ইনফর্মাল, দুইটা সেক্টরই কিন্তু এখানে আসলে বাধাগ্রস্ত হবে এই পোর্ট বন্ধ করাতে। এবং তার সাথে তো অন্যান্য আইটেম যেটা আমি বললাম রয়ে গেছে, ফার্নিচার, প্লাস্টিক, ফুডস, জুস, এগুলো তো আছেই। জি যদি আকাশপথ এবং নৌপথে আপনাদেরকে রপ্তানি করতে হয়, সেক্ষেত্রে আপনাদের আসলে প্রতিযোগিতার জায়গা এবং যে মানে খরচের যে জায়গা, এটার ব্যাপারে যদি কিছু বলেন। আকাশপথে রপ্তানি করা সম্ভবই না। এবং নৌপথে কেন এটা আসলে আমাদের জন্য খারাপ, এটা আমি আপনাকে বলি। দেখেন, ভারত কিন্তু নিজেই একটি উৎপাদনকারী দেশ। হ্যাঁ, তারা সবকিছু উৎপাদন করে। তাদের বিস্কিট থেকে শুরু করে, জুস থেকে শুরু করে, তাদের কাপড় সবই তাদের আছে। তাহলে আমরা মার্কেটে কিভাবে পেলাম? কারণ স্থল পথে এই জায়গাগুলো আমাদের কাছে। ফলে তারা একটু দূরের থেকে এনে তারা কম্পিটিশনে পারছে না। মানে তাহলে মার্জিনটা কত, মানে কম্পিটিটিভ আপনি চিন্তা করেন। তো প্রতিযোগিতার জায়গাটা কত সূক্ষ্ম। এখন যদি আমাদের সেই আবার ওই সি পোর্ট দিয়ে নিয়ে এই কলকাতা থেকে উপরে শিলিগুড়ি, জলপাইগুড়ি হয়ে আসাম, মেঘালয় হয়ে যদি আবার আসতে হয়, তাহলে কিন্তু তখন তারাই এক্সপোর্ট করে, আমরা কিন্তু আর পারবো না। ফলে আমরা কিন্তু আমাদের সক্ষমতাটা হারাবো। আমরা ব্যবসাটা ধরতে পেরেছিলাম কারণ তাদের অন্য স্টেট থেকে আনার থেকেও আমার থেকে নেওয়াটা কাছে। আমরা আসলে একটা ভৌগোলিক সুবিধাটা নিচ্ছিলাম। সেইটা যদি নষ্ট হয়ে যায়, আমাদের সি পোর্টে গিয়ে এই সুবিধাটা আমরা হারাই, তাহলে কিন্তু আমরা আসলে আর এই ব্যবসাটা ধরে রাখতে পারবো না। আপনাকে অন্য আরেকটি প্রসঙ্গে একটু ছোট করে একটু জানতে চাই। এনবিআর সংস্কার ইস্যুতে কলম বিরতি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা, এইটার প্রভাবটা কি পড়ছে? না, প্রথমে ধন্যবাদ তাদেরকে, যারা কলম বিরতি পালন করছে তাদেরকে ধন্যবাদ যে তারা অন্তত রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট যে ব্যবসাগুলো রয়েছে, আমদানি এবং রপ্তানি, কোনোটাই তারা আসলে হ্যাম্পার্ড করে নাই। এটা তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সংস্কার নিয়ে যদি বলেন, যে কোনো সংস্কার যদি নাকি দেশের জনগণের পক্ষে হয়, রাষ্ট্রের পক্ষে হয়, তাহলে সেটা মেনে নেওয়াই ভালো। কারণ চেঞ্জ তো এটা কম্পালসারি জিনিস। পরিবর্তন না হলে তো আসলে মানুষ একটা স্থবির পর্যায়ে চলে যায়। স্থবির মানে মৃত্যু। তো আমরা মনে করি চেঞ্জ দরকার, কিন্তু আলোচনা করে নিতে পারতো। তবে এনবিআর আসলে যে পরিমাণ দুর্নীতি হয় এনবিআর, এবং যে পরিমাণ মানুষ, সে একটা সাধারণ মানুষ, একজন একদম ছোট ব্যবসায়ী, সেও ট্যাক্সেশন নিয়ে এনবিআর উপরে খেপা, যে বড় ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করে সে কাস্টমস উপরে খেপা, যে রপ্তানিকারক সে বন্ডের উপরে খেপা। তো মানে সব মানুষ আর ভুল হতে পারে না, তার মানে এখানে কোনো একটা সমস্যা আছে। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা বা নীতি নির্ধারণ তৈরি করার সময় এই স্টেক হোল্ডারদের মতামত নেওয়া বা সৎভাবে কাজ করা যাবে এরকম কোনো নীতি বা বিধি তৈরি হয় না। এখন নতুন যে এনবিআর এর যে সিস্টেমটা করতে যাচ্ছে ভেঙে, তাতে আমি দেখলাম যে স্টেক হোল্ডারদের মতামত নেওয়ার জন্য একটা বিভাগে তারা সম্পৃক্ত থাকবে। এইটা কিন্তু খুবই প্রয়োজন। এবং এটা যদি হয় তাহলে এটা নতুন ভাবেও করা যেতে পারে, আগেরটার মধ্যেও ইনক্লুড করে সংস্কার করে করা যেতে পারে, বাট এটা প্রয়োজন। আরেকটা হলো মাঠ পর্যায়ে দুর্নীতির জন্য একটি দুর্নীতি কমপ্লেইন সেল করা, এবং ছোট ছোট দুর্নীতিকেও সিরিয়াসলি অ্যাড্রেস করার মাধ্যমে, শাস্তি দেওয়ার মাধ্যমে মানুষের, যারা দুর্নীতিবাজ, তাদের মনে একটা ভয় ঢোকানো। ছোট ছোট ঘুষের ক্ষেত্রে যদি একটা শাস্তিমূলক ব্যবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ আসলে, যারা ট্যাক্স পেয়ার, যারা ট্যাক্স দিতে আগ্রহী, তারা আসলে উৎসাহিত হয়। এটা যদি করা যায়, তারপরে সংস্কার কিভাবে করবে এটা সরকারের সিদ্ধান্ত, আমরা ব্যবসায়ী হিসেবে বলতে পারি না। কিন্তু আমি মনে করি যে সংস্কারটা খুবই প্রয়োজন। এটা যেভাবেই হোক না কেন, এনবিআর এর সংস্কারটা সর্বাগ্রে দরকার। এই সংস্কারের জায়গা ব্যবসায়ী কমিউনিটি থেকে শুরু করে বিভিন্ন কমিউনিটিকে নিয়ে একটা অ্যাডভাইজারি বা পরামর্শক একটা কমিটি করার কথা। এই প্রপোজালটাকে আপনি কিভাবে দেখছেন? যে এটাকে আমি একদম আসলে সবচেয়ে জরুরি মনে করি। এটা যে এনবিআর ভেঙে দুই ভাগে করা হোক আর বর্তমানে থাকা হোক, কিন্তু ব্যবসায়ী বলেন, সাধারণ মানুষ বলেন, যারা স্টেক হোল্ডার, তাদের মতামত না নিয়ে আইন তৈরি করলে আসলে এই যে দুর্নীতিটা থেকেই যাবে। কারণ যখন একটা পক্ষ শুধু আইন তৈরি করে, তারাই বাস্তবায়ন করে, তারাই আবার ফাইন করে, তারাই আবার ফাইনের লাভের টাকা পায়, তখন
তখন তো এটা একতরফাই হয়ে যাচ্ছে, একপেশে হয়ে যাচ্ছে। সেটা কোনো মতে আসলে কাম্য নয়। অবশ্যই স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতেই আইন তৈরি করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ টিবিএসকেও।